দেখে নেব খেলার সময় শিরোনাম। ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন বিসিবি প্রধান তামিম ইকবালের। দ্রুত মাঠ প্রস্তুতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস মন্ত্রণালয়ের। ঢাকা প্রিমিয়ার লিগের দল বদল শুরু হওয়ায় স্বস্তি ক্রিকেটারদের। সভাপতি তামিমকে কৃতিত্ব দিলেন মাহমুদুল্লাহ। প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় অসন্তোষ অনেকেই। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা পাকিস্তানে। স্কোয়াডে নতুন মুখ ৪। গুঞ্জন সত্যি করে প্রধান কোচের দায়িত্বে সরফরাজ। রাজধানীতে খেলার মাঠ দখলমুক্ত করতে সরকার ও সিটি কর্পোরেশনের যৌথ প্রয়াস। তৈরি হচ্ছে নতুন কয়েকটি। দ্রুতই কাজ শেষ করে উন্মুক্ত করার ঘোষণা। এবং এক যুগ পর কোপা দেল রের শিরোপা জয়ের সামনে অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। ইপিএলে কিছুক্ষণ পর চেলসি ম্যান ইউনাইটেড বিগ ম্যাচ। দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত দর বাড়ানোর কথা জানিয়েছে জ্বালানি বিভাগ। এ নিয়ে আরও জানাতে রাজধানীর তেজগাঁয়ে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পাম্পের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ ১২টা বেজে গেছে। ঠিক এই মুহূর্তেই পেট্রোল পাম্প নতুন দামে যে হচ্ছে তেল বিক্রি কার্যক্রম সেটি শুরু করার কথা। ঠিক এই মুহূর্তে আমরা দেখেছি যে এইখানে প্রায় ১৫-২০-১০ মিনিট ধরেই এটা নতুন যে দাম কার্যকর করবে সেটার জন্য একটা প্রস্তুতি নিচ্ছেন। এখন পর্যন্ত ছাড়া হয়নি। এর আগে আমরা দেখেছি যে লাইন লম্বা সারি ছিল, এখনও বাইরে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন এবং নতুন দামে যেহেতু কার্যকর হবে এই নিয়ে, নতুন দাম যেহেতু কার্যকর হবে এই নিয়ে সাধারণ মানুষ যারা আছেন পেট্রোল নিতে আসছেন, অকটেন নিতে আসছেন, তাদের মধ্যে কিন্তু প্রতিক্রিয়া দেখেছি। অনেকেই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন যে নজিরবিহীনভাবে এত বেশি কেন, হয়তো আরও কিছুটা কম হলেও হতো। আবার অনেকেই বলছেন যে এটাই হয়তো ভালো হয়েছে, কারণ যে ভোগান্তি ছিল এতদিন, কারণ সরকারের তরফ থেকে বলা হয়েছে, তাদের ভাষায় সরকারের তরফ থেকে বলা হয়েছে প্রচুর তেল মজুদ রয়েছে এবং একই সঙ্গে যদি তেলের দামটা বাড়ানো হয় তাহলে হয়তো এই ক্রাইসিসটা, মানে যেই ভোগান্তি সেটা কমে যাবে, সেই বিষয়গুলো তারা বলছিলেন। এবং ঠিক এই মুহূর্তে দেখেন যে সামনে যারা আছেন তাদের মধ্যেও কিন্তু তারাও কিন্তু বাকবিতণ্ডায় জড়াচ্ছেন যে কেন এতক্ষণ ধরে আসলে বন্ধ রাখা হয়েছে পেট্রোল পাম্প। তারা হয়তো সেই প্রস্তুতি নিচ্ছেন, কারণ যেটি দেখানো হচ্ছে যে তারা অধৈর্য হয়ে যাচ্ছেন, কারণ অনেকেই ১২ ঘন্টা ধরে অপেক্ষা করছেন, সেই দুপুরে এসেছেন, এখন পর্যন্ত তেল পাচ্ছেন না, অনেকেই অল্প কিছু পেয়েছেন। তো দেখা যাচ্ছে এইখানে যে প্রস্তুতিটা চলছে আসলে সেটি নিয়ে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জানাচ্ছেন, কারণ যেহেতু তারা আসলে তাদের মতো করেই আসলে প্রতিক্রিয়াটা জানাচ্ছেন যে হঠাৎ করে এই যে তেলের দাম বৃদ্ধি পেল, এতে করে সাধারণ মানুষ আসলে কতটা লাভবান হবে। কারণ তারা বলছেন যে এর ফলে এক ধরনের নেতিবাচক প্রভাব কিন্তু জীবনযাত্রায় পড়বে। এইখানে যারা লাইন পেট্রোলের যারা কর্মচারী আছেন তারা কিন্তু এখন পর্যন্ত এই যে নতুন যে দাম আছে সেটি কিন্তু ঠিকঠাক করছেন। এটি প্রায় ১০-১৫ মিনিট ধরেই কিন্তু আসলে এই পেট্রোল পাম্পটি বন্ধ রয়েছে এবং এখানে যেহেতু আসছেন এবং সাধারণ মানুষ এখানে যারা আসছেন তাদের ধারণা যেহেতু এখন দাম বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে আগামীকাল থেকেই হয়তো সংকট হয়তো কেটে যেতে পারে এই দীর্ঘ সারি। এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। তেজগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি, জানাচ্ছিলেন জ্বালানি সংকটের সবশেষ খবর। এবার চলে যাচ্ছে আমাদের নিয়মিত বুলেটিনে। পূর্বাচল ন্যাশনাল স্টেডিয়ামের ডিজাইনে বড় পরিবর্তন আনতে যাচ্ছে বিসিবি। শুধু ক্রিকেট নয়, এখানে অন্য স্পোর্টসকেও যুক্ত করা হবে বলে জানান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। ২০২৭ এশিয়া কাপ ও ২০৩১ বিশ্বকাপের ভেন্যু এই মাঠে করার পরিকল্পনা আছে বোর্ডের। মাঠ পরিদর্শন শেষে এই লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। নাজমুল হাসান পাপনের আমলে শুরু হয় কার্যক্রম, নৌকার আদলে বানানো হয় ডিজাইন। এরপর ফারুক আহমেদ এসেও শুনিয়েছিলেন আশার বাণী। নানা প্রতিশ্রুতি দিয়ে সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলেরও শেষ দিন কাটে এই মাঠে। এবার ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল।
দায়িত্ব নেয়ার পর ক্রীড়া প্রতিমন্ত্রী ও তামিম ইকবাল প্রথমবারের মতো পূর্বাচলের এ মাঠে। বিসিবির অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে পুরো মাঠ ঘুরে দেখেছেন তারা। প্রায় 28 একর জায়গায় শুধু ক্রিকেট নয়, অন্য স্পোর্টসকেও যুক্ত করার ইচ্ছা বিসিবির। বড় পরিবর্তন আনবে ডিজাইনেও। পুরো ডিজাইনটা তাকে শো করেছি, প্রেজেন্ট করেছি। এখানে কিছু কিছু চেঞ্জেস নেসেসারি, চেঞ্জ করব জাস্ট চেঞ্জ করার জন্য না, কিছু কিছু ডিজাইন চেঞ্জ করা একটা নেসেসারি। প্লাস এটা অনেক বড় একটা প্রপার্টি, এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ এটা ক্রিকেটের জন্য ঠিক, বাট ক্রিকেটের সাথে সাথে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে কিছু কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে, ইন জেনারেল স্পোর্টসের জন্য ভালো হবে। ক্রিকেট বোর্ডের অবস্থান হয়তোবা অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো ফাইন্যান্সিয়ালি, যেটা আমাদেরও রেসপন্সিবিলিটি টু লুক আফটার দ্য আদার স্পোর্টস। 2019 সালে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মাঠ দ্রুত বাস্তবে রূপ দেওয়ার গল্প অনেকেই শুনিয়েছেন, কিন্তু হয়েছে উল্টো। এক দফা পরিবর্তন হয়েছে স্টেডিয়ামের নাম, উইকেটের মাটি চুরির মতো ঘটনারও সাক্ষী এই মাঠ। এবার ক্রীড়া প্রতিমন্ত্রী শোনালেন 2027 এশিয়া কাপ ও 2031 সালের ওয়ানডে বিশ্বকাপ এই মাঠে গড়ানোর পরিকল্পনা আছে তাদের। দিয়েছেন প্রয়োজনীয় সব সহযোগিতার প্রতিশ্রুতি। 2027-এ আমাদের এশিয়া কাপ রয়েছে এবং 2031-এ আমাদের বিশ্বকাপ ক্রিকেট রয়েছে। সেই চিন্তা ভাবনা করে আমরা আশা করছি যে ফার্স্ট ফেজে ক্রিকেট বোর্ড নিজেরাই তারা এই কার্যক্রমটি শুরু করবে। আমরা এই পূর্বাঞ্চলে একটি ক্রিকেট স্টেডিয়াম, পাশাপাশি মাল্টিপারপাস বিভিন্ন স্পোর্টসের যে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আছে, আমরা এটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে সেই পদক্ষেপগুলো আমরা খুব দ্রুত সময়ের ভিতরে নিব। পূর্বাচল স্টেডিয়ামের পর সুজন, সাইফ, সৌম্যদের ক্রিকেটার্স একাডেমি পরিদর্শনে যান তামিম ইকবাল। এবারে ডিপিএল, সেখানে আয়োজনের পরিকল্পনা বিসিবির। আসা শুরুর আগে তামিম দিয়েছেন নানা নির্দেশনা। উইকেটের ব্যাপারে একটু সাজেশন দিয়ে গেল। একটা এমইউ অলরেডি হয়েছে ডিসির সাথে আমাদের মাঠটা ইউজ করার জন্য। ও তো দেখে পছন্দ করছে এবং বলছে যে এটা প্রাইমিয়ার হওয়ার মতো সুন্দর মাঠ। তো ওর কথা হচ্ছে, এটা আমি জিজ্ঞেস করলে কতটুকু শুনবে, বড় ছোট এরকম। তো এই হ্যাপি যেটা দেখে। তো এটা তো এন্ড অফ দ্য ডে বিসিবির কল, তারা এখানে দিবে কি দিবে না। আগামী 4 মে থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল বদল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে ক্রিকেটারদের মাঝে। দায়িত্ব নিয়ে স্বল্প সময়ের মাঝে ঢাকা লিগ মাঠে গড়ানোর উদ্যোগ নেয়ার কৃতিত্ব পাচ্ছেন প্রেসিডেন্ট তামিম ইকবাল। তরুণদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করতে চান বলেও জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে স্বস্তির মাঝে আছে আক্ষেপও। প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় অখুশি অধিকাংশ ক্রিকেটাররা। ঢাকা লিগের দল বদল ঘিরে উৎসব মুখর পরিবেশের গল্পটা রঙিন অতীত। মোহামেডানের গুটি কয়েক দর্শক মাঝে মধ্যে স্লোগান দিলেও আমেজটা একেবারে সাদামাটা। তবে এবার ঢাকা লিগ মাঠে গড়াচ্ছে, এতেই খুশি ক্রিকেটাররা। অনেক জল ঘোলার পর শেষ পর্যন্ত খেলার সুযোগ পাচ্ছেন তারা। মাহমুদুল্লাহ রিয়াদ যেমনটা বললেন, ক্রিকেটারদের আসল ঠিকানা মাঠে। সেই মাঠ থেকে দূরে থাকতে হয়েছে নানা কারণে। দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল এখন বোর্ড প্রেসিডেন্ট। লিগ মাঠে ফেরানোর উদ্যোগ নেয়ায় কৃতিত্বটা তাকেই দিলেন রিয়াদ। এটা খুবই স্বস্তিকর সব ক্রিকেটারদের জন্য যে প্রিমিয়ার লিগটা মাঠে গড়াচ্ছে ইনশাল্লাহ, কারণ উই অল হ্যাভ বিন ওয়েটিং ফর দিস অপরচুনিটি। ক্রেডিট গোস টু তামিম, কারণ ও আসলো এবং এই ইনিশিয়েটিভটা নিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিন শেষে ক্রিকেটাররা, অবশ্যই এটা আমাদের অন্যতম বড় একটা আর্নিং সোর্স, বাট দিন শেষে ক্রিকেটাররা সবসময় মাঠে থাকতে চায়, মাঠে খেলতে চায়। এটা এর চেয়ে বড় কিছু হতে পারে না। স্বস্তির সঙ্গে আছে আক্ষেপও। পারিশ্রমিক নিয়ে অসন্তোষ ক্রিকেটারদের মাঝে। এবারও প্রত্যাশা অনুযায়ী অর্থ পাচ্ছেন না অনেকে। সেই সঙ্গে পুরো পারিশ্রমিক না পাওয়ার দুশ্চিন্তা তো আছেই। খেলা না থাকাটা আসলে অনেক বড় হতাশার। খেলাটা ইনশিওর হয়েছে, সেটার জন্য প্লেয়াররা অনেক হ্যাপি, বাট অ্যাট দ্য সেম টাইম আরেকটা চিন্তার বিষয় আছে। যেমন প্লেয়ার 100% কমিটমেন্ট দিয়ে মাঠে খেলে, অ্যাট দ্য সেম টাইম খেলা শেষ হওয়ার পরে যেটা তাদের প্রাপ্য সেটা যেন সব টিম বুঝিয়ে দেয়। গত বছর আমরা অর্ধেক টাকা দিয়ে, মানে অর্ধেক পারিশ্রমিক দিয়ে খেলছি, তো এটা গত বছরে ছিল, এবারও তাই হচ্ছে। অবশ্যই যেটা বললেন এটা অবশ্যই হতাশাজনক। বিশেষ করে যারা প্রিমিয়ার লিগের খেলাটার উপর ডিপেন্ড করে, যাদের ফ্যামিলি আপনার চলে, তাদের জন্য অবশ্যই এটা হতাশাজনক। 1 দশক পর প্রাইম ব্যাংকে ফিরেছেন মাহমুদুল্লাহ। ক্লাবটির সবশেষ শিরোপা জয়ের সঙ্গী ছিলেন। এবারও ট্রফিতেই চোখ তার। পাশাপাশি তরুণদের সঙ্গে বিনিময় করতে চান দীর্ঘ অভিজ্ঞতা। আমার যতটুকু নলেজ বা আমার এক্সপিরিয়েন্স আছে, ইনশাল্লাহ I'll give it my best shot for Prime Bank Cricket Club and try to achieve the goal that we wanted to achieve. আর ইয়াং প্লেয়ারদের জন্য সবসময় আমার যতটুকু অ্যাডভাইস দেওয়া বা যতটুকু আমার নলেজ শেয়ার করা উচিত, I'm always very open to them এবং I try to help them। এবং ইনশাল্লাহ আমার কোনো ছোট অ্যাডভাইস বা কোনো পরামর্শ যদি তাদের কোনো কাজে লাগে, এই
এই সিজনে আল বি ভেরি ওপেন টু দেম এবং ইনশাল্লাহ আল বি ভেরি আপ ফর ইট। আরেক সিনিয়র মুশফিকুর রহিম খেলবেন মোহামেডানে। এবার জাতীয় দলের খেলোয়াড়রা তুলনামূলক বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন। তবে সাদা বলের ক্রিকেটাররা যেখানে 7-8 ম্যাচ খেলবেন, সেখানে লাল বলের মুশফিক তাইজুলরা পাবেন 4 রাউন্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কানাডা ক্রিকেট বোর্ড ও দল কর্তাদের নিয়ে উঠছে ফিক্সিংয়ের অভিযোগ, যার সঙ্গে জড়িত বোর্ড সভাপতি, পরিচালক, এমনকি সাবেক সিইও। কানাডা ভিত্তিক সিবিসি নিউজের ইনভেস্টিগেটিভ প্রোগ্রাম দ্য ফিফথ স্টেটের প্রতিবেদনে উঠে এসেছে এমন গুরুতর অভিযোগ। এমনকি গেল টি-20 বিশ্বকাপে স্পট কিংবা ম্যাচ ফিক্সিংয়ে দলটির অধিনায়ক দিলপ্রীত বাজওয়া জড়িত ছিলেন বলেও দাবি করা হয় সেই প্রতিবেদনে, জানিয়ে তদন্ত করছে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট। এবছরের টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়ার পর হঠাৎ পরিবর্তন হয় কানাডা ক্রিকেট দলের অধিনায়ক। ঘটনাটা স্বাভাবিক মনে হলেও এর পেছনে ছিল ভিন্ন উদ্দেশ্য। অন্ধকার জগতের কালো হাত যেখানে জড়িত। কানাডা ভিত্তিক সংবাদ মাধ্যম সিবিসি নিউজের ইনভেস্টিগেটিভ প্রোগ্রাম ফিফথ স্টেটের প্রতিবেদনে উঠে এসেছে এমন অভিযোগ। কানাডা ক্রিকেট বোর্ডের সভাপতি থেকে ক্রিকেটার, ফিক্সিংয়ের অন্ধকার জগতে জড়িত অনেকেই। বিষয়টি নিয়ে তদন্ত করে সংবাদ মাধ্যমটি গেল টি-20 বিশ্বকাপের বেশ কিছু ম্যাচে স্পট ফিক্সিংয়ে জড়িয়েছেন দলের অধিনায়ক ও ক্রিকেটাররা। ফিফথ স্টেটের হাতে তথ্য আসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের 6ষ্ঠ ওভারের প্রথম বলটি হবে নো বল। সেই ওভার করতে আসেন দলটির অধিনায়ক দিলপ্রীত বাজওয়া, যিনি মূলত ব্যাটার। ঠিকই প্রথম বলে নো বল করেন বাজওয়া। সে ম্যাচের পর অধিনায়ক মিস করেন টিম মিটিং, যার মূল কারণ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিট। একই ম্যাচে জাসকারান সিং এবং ডিলন হেইলিগারের বোলিং নিয়েও তদন্ত করে আকসু। ফিফথ স্টেটের তদন্তে উঠে এসেছে কানাডা ক্রিকেট প্রশাসনের নানা দুর্নীতি নিয়ে। বোর্ডের সাবেক সভাপতি আমজাদ বাজওয়ার বিরুদ্ধেও উঠেছে ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ, যদিও তিনি সব অভিযোগই অস্বীকার করেছেন। যাকে সরিয়ে নতুন বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন অরবিন্দর খোসা, তার বিরুদ্ধেও অভিযোগ আছে কুখ্যাত বিষ্ণুই গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার। এমনকি বিভিন্ন সময় বিষ্ণুই গ্যাংয়ের পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ক্রিকেটারদের, যার সঙ্গে সংশ্লিষ্ট বর্তমান সভাপতি অরবিন্দ। আইসিসি কানাডা ক্রিকেটের দুটি ঘটনা নিয়ে তদন্ত করছে। একটি ঘরোয়া ক্রিকেট, অন্যটি আন্তর্জাতিক অর্থাৎ বিশ্বকাপে সন্দেহজনক খেলা নিয়ে। প্রথমটি তদন্ত শুরু হয় তখনকার কানাডার কোচ খুররাম চৌহানের একটি কল রেকর্ডের উপর ভিত্তি করে, যেখানে ফোনের অপর প্রান্ত থেকে চৌহানকে চাপ দেওয়া হয় এমন একজন ক্রিকেটারকে দলে নেয়ার জন্য যে যোগ্য নয়। একই সঙ্গে বাইরে থেকে একাদশ সাজিয়ে দেওয়া হতো। যে ব্যক্তি চাপ প্রয়োগ করতেন তিনি বর্তমানে বোর্ডের পরিচালক। আইসিসির অ্যান্টি কারাপশন ইউনিট জানিয়েছে সিবিসিতে প্রচারিত অনুষ্ঠানটি সম্পর্কে আকসু অবগত আছে। তবে সংস্থাটির নিয়মানুযায়ী প্রামাণ্যচিত্রে তোলা অভিযোগগুলোর বিষয়ে এই মুহূর্তে আকসু মন্তব্য করতে পারবে না। প্রামাণ্যচিত্রে উঠে আসা তথ্য বলছে কানাডা ক্রিকেট উন্নয়নের আগেই জড়িয়ে গেছে অন্ধকার জগতে, যা বড় শঙ্কার কারণ খেলাটিকে এগিয়ে নিতে। আইসিসি তদন্ত শেষে শিগগিরই তাদের মতামত জানাবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। পাকিস্তান ক্রিকেটে বিশাল চমক। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য 4 নতুন মুখ নিয়ে 16 সদস্যের দল ঘোষণা পিসিবির। গুঞ্জনকে সত্যি করে ম্যানুয়েল গ্রিনদের লাল বলের হেড কোচ হিসেবে দলের সঙ্গে আসছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেটে উলটপালট নতুন কোনো বিষয় নয়। গত কয়েক মাসে বাংলাদেশ ক্রিকেটে যা হয়েছে পাকিস্তানের জন্য তা নিত্য নৈমিত্তিক বিষয়। এবার টাইগার ডেরায় লাল বলের সিরিজ খেলতে আসার আগে আবারও চমক পিসিবির। টেস্ট সিরিজের 16 সদস্যের দলে তারুণ্যে বাজি ধরেছে পাকিস্তান। শান মাসুদের নেতৃত্বাধীন এই দলে জায়গা করে নিয়েছেন 4 জন আনকোরা ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটের রানের পাহাড় গড়া আব্দুল্লাহ ফজল ও আজান ওয়াইসের সঙ্গে অলরাউন্ডার হিসেবে ডাক পেয়েছেন অভিজ্ঞ আমাদ বার। আর গ্লাভসাতে রিজওয়ানের ব্যাকআপ হিসেবে থাকছেন তরুণ তুর্কি গাজী ঘৌরি। তবে অভিজ্ঞতার কমতি নেই স্কোয়াডে। বাবর আজম, শাহিন আফ্রিদি আর রিজওয়ানরা থাকছেন টাইগারদের কঠিন পরীক্ষা নিতে।
খেলোয়াড় তালিকায় চমক থাকলেও ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে পাকিস্তানের ডাগআউট। গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ এখন দলটির প্রধান কোচ। তার সঙ্গী হিসেবে থাকছেন দুই সাবেক তারকা, ব্যাটিং কোচ আসাদ শফিক আর পেস বোলিং পরামর্শক ওমর গুল। মাঠের লড়াইয়ে সরফরাজের ক্ষুরধার মস্তিষ্ক কতটা কাজে দেয় সেটি এখন দেখার বিষয়। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ৫ম স্থানে থাকা পাকিস্তানের লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে থাকা। পিসিবি জানিয়েছে সিরিজের প্রস্তুতি শুরু হবে বেশ আটঘাট বেঁধে। পিএসএল শেষে করাচিতে বসবে বিশেষ কন্ডিশনিং ক্যাম্প, সেখানেই ধাপে ধাপে যোগ দেবেন ক্রিকেটাররা। পরে মে মাসের ২ তারিখে ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। এরপর ৮ই মে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় এবং শেষ ম্যাচটি গড়াবে ১৬ই মে চায়ের দেশ সিলেটে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। রাজধানীতে সবার জন্য উন্মুক্ত খেলার মাঠ নির্মাণ ও দখল অবমুক্ত করতে মাঠে নেমেছেন বাংলাদেশ সরকারের 4 প্রতিমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। এ সময় মিরপুরের কালশী মাঠ আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে ঢাকার নির্মাণাধীন মাঠগুলোর কাজ দ্রুতই শেষ করার নির্দেশ দেন তিনি। খেলার মাঠ দখলমুক্ত করে শিশু কিশোরদের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা জানিয়েছেন তারা। রাজধানীতে খেলার নতুন মাঠ নির্মাণ, দখলমুক্ত ও আধুনিকায়নে এবার মাঠে নামলেন বাংলাদেশ সরকারের 4 প্রতিমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের 2 প্রশাসক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর এবং ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খানকে নিয়ে বিকেলে মিরপুরের কালশী মাঠ পরিদর্শনে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কালশী থেকে মহাখালীর টিএনটি, মগবাজারের মধুবাগ মাঠ, বাসাবো বালুর মাঠে তাদের সঙ্গে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় খেলার মাঠ নিয়ে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শুনেন তারা। সেই সঙ্গে নির্মাণাধীন মাঠ দ্রুত খেলার উপযোগী করার আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ তৈরি করতে চাই এবং সেখানে তারা সবাই খেলাধুলা করবে। এইভাবে আমরা খেলাধুলার ভিতরে আমরা যেমন একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো এবং মাদক মুক্ত সমাজ গড়ার জন্য অন্যতম মাধ্যম হবে খেলাধুলা। আমরা এই 16 বিঘার এখানে আমাদের এই এলাকার মানুষ এবং এই এলাকার যারা ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে তাদের জন্য খেলার মাঠের উপযোগী একটি মাঠ তৈরি করে এখানে একটি ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হবে ইনশাল্লাহ। আমাদের যে আন্তঃমন্ত্রণালয় মিটিং রয়েছে সেখানে আলোচনা করে যে কিভাবে আমরা মাঠগুলো তৈরি করব, কিভাবে আমাদের এই যুব সমাজ, আমাদের তরুণদের জন্য খেলার মাঠের উপযোগী মাঠ তৈরি করতে পারবো, সেটা পর্যায়ক্রমে পরবর্তীতে আপনাদেরকে বিশদভাবে আরো জানানো হবে। কালশী মাঠ দখলমুক্ত করে দ্রুত যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে ঢাকার উন্মুক্ত মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়ে হবে আলোচনা। মিরপুরের কালশীর 16 বিঘা খেলার মাঠ নিয়ে রয়েছে আলাদা পরিকল্পনা। যুব ক্রীড়া মন্ত্রণালয় বাজেট ডিপিপি প্রণয়ন করে একনাকে অনুমোদন হওয়ার পরেই কাজ শুরু হবে। আমরা যেহেতু শুরু করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছা, আপনারা নিশ্চিত থাকতে পারেন স্বল্প সময়ের মধ্যে এই এলাকার মানুষ একটা সুন্দর বহুকেন্দ্রিক ব্যবহারের জন্য মাঠ পাবে। অঞ্চল ভিত্তিক ওয়ার্ড বেসিসও আমাদের প্ল্যান আছে। 3-4টা ওয়ার্ড মিলেও আমাদের প্ল্যান আছে যে ছোট করে হলেও একটা মাঠ দেওয়ার ব্যবস্থা করতে। সেগুলি থাকে অবশ্যই ব্যবস্থা নিব। দেশের দখল হয়ে যাওয়া সকল খেলার মাঠ দখলমুক্ত করে শিশু কিশোরদের জন্য উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্য সরকারের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। তবে কি মোস্তাফিজের অভিশাপেই কুপোকাত কলকাতা নাইট রাইডার্স? যে প্রক্রিয়ায় বাংলাদেশি পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে তাতে নিশ্চয়ই দুঃখ পেয়েছেন মুস্তাক। এজন্যই হয়তো কলকাতা নাইট রাইডার্সের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন খোদ ক্রিকেট ঈশ্বর। আর তাই নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে শুরু করেছে কেকেআর। 6 ম্যাচ খেলে এখনও একটা জয়ের দেখা পায়নি শাহরুখ খানের দল। সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কোনো অন্যায় হলে প্রকৃতি তার শোধ নিয়ে নেয় আপন উপায়ে। কলকাতা নাইট রাইডার্সের উপর হয়তো সেই শোধই নিচ্ছে ক্রিকেট ঈশ্বর। নয়তো কেন এমন পরিণতির মধ্য দিয়ে যেতে হবে 3 বারের আইপিএল চ্যাম্পিয়নদের? মোস্তাফিজকে রেকর্ড দামে দলে ফিরিয়েও তার প্রতি যে অন্যায় করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল তার খেসারতি গুনছে কেকেআর। প্রায় মাঝপথে চলে গেছে গ্রুপ পর্বের খেলা, এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি শাহরুখ খানের দল। একমাত্র যে পয়েন্ট এসেছে তাদের ঝুলিতে সেটাও বৃষ্টির দয়ায়।
আসলে ভারত ক্রিকেটের নোংরা রাজনীতির শিকার হয়েছিলেন মোস্তাফিজ। পরবর্তীতে জানিয়ে বিসিসিআই দুঃখ প্রকাশ করলেও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কাটার মাস্টার। এছাড়াও এই ঘটনায় দুদেশের ক্রিকেট সম্পর্ক নেয় নতুন মোড়। বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বঞ্চিত হয় বাংলাদেশ। সব মিলে খেসারত গুনতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকেই। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলেছে কলকাতা। বৃষ্টিতে বাতিল হওয়া 1 ম্যাচ বাদে বাকি 5টিতেই পেয়েছে হারের তিক্ততা। আইপিএল ইতিহাসে পঞ্চম দল হিসেবে সাক্ষী হয়েছে লজ্জার এক রেকর্ডের। এর আগে প্রথম 6 ম্যাচের কোনোটিতেই জয়ের দেখা না পাওয়ার রেকর্ড আছে ডেকান চার্জার্স, দিল্লি ডেয়ারডেভিলস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্সের। মুখে স্বীকার না করলেও মোস্তাফিজের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে কেকেআর। তাকে দলের অন্যতম প্রধান স্ট্রাইক বোলার হিসেবে বিবেচনা করেই খরচ করেছিল 9 কোটি 20 লাখ রুপি। শেষ পর্যন্ত মোস্তাকে না পেয়ে এক কথায় ছন্ন ছাড়া ওদের পেস ডিপার্টমেন্ট। দলে মূল স্ট্রাইক বোলার হিসেবে সব ম্যাচ খেলা বৈভব অরোরা এবং কার্তিক ত্যাগী উইকেট পেলেও ছিলেন বেজায় খরচে। অথচ কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানদের পারফরমেন্স কিন্তু একেবারে খারাপ নয়। প্রায় প্রতিটি ম্যাচেই লড়াকু সংগ্রহ করার পরও 3 বারের চ্যাম্পিয়নরা হেরে গেছে পেসারদের মলিন পারফরমেন্সের জন্য। পিএসএল থেকে মুজারাবানিকে উড়িয়ে আনলেও কোনোভাবেই মোস্তাফিজের অভাব পূরণ করতে পারেননি জিম্বাবুয়ান পেসার। অবশ্য ইনজুরির কারণেও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কেকেআর। টুর্নামেন্ট শুরুর আগে চোটের কারণে ছিটকে যান আকাশদীপ এবং হর্ষিত রানা। তাদের অনুপস্থিতি বেশ ভোগাচ্ছে কলকাতার পেস ডিপার্টমেন্টকে। এছাড়াও লঙ্কান পেসার পাথি রানাকে নিয়েও তৈরি হয় জটিলতা। সব মিলিয়ে মোস্তাফিজের প্রতি যে অন্যায় করেছে আইপিএল তার খেসারত নানাভাবেই গুনতে হয়েছে কলকাতার নাইট রাইডার্সকে। এস.এম. ইকবাল, সময় সংবাদ। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। স্ট্যামফোর্ড ব্রিজে আজ মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। একদিকে লিগ টেবিলের 3-এ থাকা ইউনাইটেডের লক্ষ্য শীর্ষ 4-এ জায়গা ধরে রাখা, অন্যদিকে 6-এ থাকা চেলসির সামনে এটা চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে টিকে থাকার শেষ সুযোগ। মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের নানা বিতর্ক আর ইনজুরি সমস্যা ভোগাচ্ছে দুই শিবিরকেই। ম্যাচ শুরু হবে রাত 1টায়। স্ট্যামফোর্ড ব্রিজের সবুজ ঘাস এখন উত্তপ্ত আগ্নেয়গিরি। আজকের ম্যাচটা কেবল একটা খেলা নয়, বরং দুই ঐতিহ্যের টিকে থাকার লড়াই। চেলসির জন্য সময়টা বড্ড কঠিন। শেষ 6 ম্যাচের মাত্র 1টিতে জয়, এমন পরিসংখ্যান ব্লুজ সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এর উপর যোগ হয়েছে মালিক পক্ষের বিরুদ্ধে সমর্থকদের প্রতিবাদ। কিন্তু মাঠের ফুটবলে সব সমীকরণ বদলে দিতে চান লিয়াম রোসেনিয়র। স্বস্তির খবর, শৃঙ্খলার কারণে দল থেকে বাদ পড়া বিশ্বকাপ জয়ী তারকা এনজো ফার্নান্দেজ ফিরছেন স্কোয়াডে। তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক সরিয়ে রেখে রোজেনিয়র এখন কেবলই মাঠের পারফরমেন্সে মনোযোগী হতে চান। চেলসির রক্ষণভাগে কিছুটা স্বস্তি পাচ্ছে ট্রেভর প্রত্যাবর্তনে, যদিও অধিনায়ক রিস জেমস এখনো মাঠের বাইরে। এনজো দলের সাথে ফিরছে এবং সে খুব ভালোভাবে অনুশীলন করছে। ফুটবলারদের ইনজুরি দল নির্বাচনের ক্ষেত্রে খুব স্বাভাবিক প্রক্রিয়ার মতোই। আপনাকে সেই জিনিসগুলোর উপর নজর দিতে হবে যা আপনার নিয়ন্ত্রণে আছে, যেমন আমাদের পারফরমেন্স, নিজেদের বিশ্লেষণ করা এবং প্রতিপক্ষকে বোঝা। আমাদের দলে খুব ভালো কিছু খেলোয়াড় আছে যারা ব্যবধান করে দিতে পারে। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের গল্পটা একেবারেই ভিন্ন। লিডস ইউনাইটেডের কাছে হার তাদের আত্মবিশ্বাসে কিছুটা চোট দিলেও টেবিলের 3 নম্বর স্থানটা এখনো তাদের দখলে। তবে অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিকের দুশ্চিন্তা রক্ষণ ভাগ নিয়ে। লিসান্ড্রো মার্টিনেজ আর হ্যারি ম্যাগুয়ারের নিষেধাজ্ঞা ইউনাইটেডের রক্ষণকে নড়বড়ে করে দিয়েছে। ক্যারিক জানেন স্ট্যামফোর্ড ব্রিজের লড়াইটা কতটা কঠিন, তারপরও তার ভরসা দলের লড়াকু মানসিকতার উপর। এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা লিগে ভালো অবস্থানে আছি এবং সেটা ধরে রাখতে চাই। স্ট্যামফোর্ড ব্রিজ সবসময় কঠিন জায়গা। এখানে ম্যাচগুলো সবসময় দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আমরা প্রস্তুতি নিয়েছি এবং লিডস ম্যাচের শেষ দিকে আমাদের খেলোয়াড়রা যে দৃঢ়তা দেখিয়েছে সেটা এই ম্যাচেও কাজে লাগাতে চাই। ইতিহাস বলছে এই দু দলের শেষ 6 দেখায় গোল হয়েছে 22টি, অর্থাৎ আক্রমণ ভাগের লড়াইটা একেবারে জমজমাট। একদিকে চেলসির গোল খরা কাটানোর চ্যালেঞ্জ, অন্যদিকে ব্রুনো ফার্নান্দেজ এবং আমাদ দিয়ালোর গতির কাছে চেলসির রক্ষণকে পরাস্ত করার পরিকল্পনা ইউনাইটেডের। ম্যাচটা শুধু তাই 3 পয়েন্টের নয়, বরং দু দলের কাছেই সম্মানের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে কাল মাঠে নামবে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি। এই ম্যাচ জিতলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে গানারদের। অন্যদিকে ম্যান সিটি জিতলে তাদের ট্রফি জয়ের সম্ভাবনা জোরালে হবে আরও। এমন সমীকরণে ম্যাচটিকে ফাইনালের সঙ্গে তুলনা করছেন সিটি বস পেপ গার্দিওলা। এতিহাদে ম্যাচটি শুরু হবে রাত 9:30টায়।
অঙ্কের হিসেবে ব্যবধান 6 পয়েন্টের, কিন্তু আর্সেনাল ম্যানচেস্টার সিটির এই ম্যাচটাকে অনেকেই বলছে শিরোপা নির্ধারণী। প্রিমিয়ার লিগে শিরোপা দৌড় এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে একটা ভুল মানেই স্বপ্নভঙ্গ। এবারও কি তীরে এসে তরি ডুববে আর্সেনালের, নাকি অবসান হবে গানারদের দীর্ঘ 2 দশকের অপেক্ষা? পরিসংখ্যান গানারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 1 মাস আগেও যে শিরোপা জয় 97% নিশ্চিত মনে হচ্ছিল, সাম্প্রতিক বাজে ফর্মের জন্য তা নেমে এসেছে 87%। শেষ 5 ম্যাচের মাত্র একটিতে জয়। ম্যান সিটির মতো দলের বিপক্ষে মাঠে নামার আগে এই রেকর্ড মোটেও স্বস্তি দিচ্ছে না মিকেল আর্তেতাকে। গানার বস অবশ্য কোনো নাটকীয়তায় বিশ্বাসী নন। সাকা বা মেরিনোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের চোট তাকে ভোগালেও মানসিক দৃঢ়তায় তিনি অটল। ড্র করে পয়েন্ট ভাগাভাগি নয়, নজর পূর্ণ 3 পয়েন্টে। সম্প্রতি ম্যান সিটির কাছে লিগ কাপের ফাইনালে হার কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দিয়েছে আর্সেনালকে। সে কারণেই কিনা প্রতিপক্ষের জন্য সমীহ ঝরল কোচ আর্তেতার কণ্ঠে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা ড্র নিয়ে 1 সেকেন্ডের জন্যও ভাবছি না। আমরা জয়ের জন্য প্রস্তুত হচ্ছি এবং সেভাবেই খেলবো। ম্যানচেস্টার সিটি লিগের ইতিহাসের সেরা দলগুলোর একটি, তাদের ম্যানেজারও সেরাদের সেরা। পেপ গার্দিওলার কাছে এটা সাধারণ কোনো ম্যাচ না। এই ম্যাচকে তিনি তুলনা করেছেন ফাইনালের সঙ্গে। ম্যানচেস্টার সিটির জন্য সমীকরণটা স্পষ্ট, হারলেই সব শেষ। ঘরের মাঠে দর্শকদের সমর্থন আর ছন্দে থাকা আর্লিং হল্যান্ডদের নিয়ে ছক সাজাচ্ছেন এই মাস্টারমাইন্ড। সম্ভাব্য সেরা ছন্দ নিয়েই এ ম্যাচে খেলতে নামবে সিটিজেনরা। শেষ 3 ম্যাচে তারা হারিয়েছে লিভারপুল, চেলসি আর আর্সেনালকে। সঙ্গে নিজেদের মাঠের সমর্থন তো আছেই। এই ম্যাচটা আমাদের জন্য ফাইনাল। যদি আমরা হেরে যাই তবে শিরোপার আশা সেখানেই শেষ। হাতে আরো 6টি ম্যাচ বাকি থাকলেও এভারটন, অ্যাস্টন ভিলা বা ক্রিস্টাল প্যালেসের মতো দলগুলোর বিপক্ষে খেলা মোটেও সহজ নয়। অনেক কিছুই করার বাকি আছে। গেল 11 বছর ইতিহাদে লিগ ম্যাচ জয় পায়নি আর্সেনাল, তবে শেষ 5 মুখোমুখি লড়াই তারা অপরাজিত। সিটি জিতলে 2 দলের পয়েন্টের ব্যবধান নেমে আসবে 3-এ, আর আর্সেনাল জিতলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তাদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। 2026 বিশ্বকাপের ফাইনালের শহর নিউ জার্সি এখন যেন এক রণক্ষেত্র, যেখানে মাত্র $13 ট্রেন ভাড়া 1 লাফে গিয়ে ঠেকেছে $150। ফিফা আর নিউ জার্সি সরকারের ইগোর লড়াইয়ে পিষ্ট হচ্ছেন সাধারণ সমর্থকরা। ফুটবলের বাঁশি বাজার আগেই নিউ জার্সির ট্র্যাকে বাজছে বিপদের সাইরেন। যে মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার মুকুট উঠবে, সেখানে পৌঁছানোই এখন সাধারণের কাছে হিমালয় জয়ের মতো কঠিন। নিউ জার্সি ট্রানজিট ঘোষণা করেছে বিশ্বকাপের দিনগুলোতে রাউন্ড ট্রিপের জন্য দর্শকদের গুনতে হবে $150, অথচ সাধারণ দিনে এই পথের ভাড়া মাত্র $12.90, অর্থাৎ ভাড়া বাড়ছে 10 গুণেরও বেশি। কেন এই আকাশচুম্বী দাম? কর্তৃপক্ষের দাবি বাড়তি 40,000 মানুষের নিরাপত্তা আর চাপের বোঝা তারা সাধারণ করদাতাদের উপর চাপাতে চায় না। নিউ জার্সির সাধারণ যাত্রীরা বিশ্বকাপের দর্শকদের যাতায়াত খরচ কেন ভর্তুকি দিয়ে চালাবে? এটা মোটেও ন্যায্য নয়। প্রতিটি ম্যাচের খরচ মেটাতে আমাদের প্রায় $60 লাখ লাগছে। আমরা কেবল সেই খরচটাই তুলতে চাইছি, আমরা লাভ করছি না। আমরা কেবল ভর্তুকি থেকে বাঁচতে চাইছি। তবে নিউ জার্সির এই যুক্তি মানতে নারাজ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাদের দাবি এটা নিছক পাগলামি এবং গলা কাটা দাম। ফিফার সাফ কথা, অন্য সব হোস্ট সিটি যখন কম ভাড়ায় যাত্রী টানছে, তখন নিউ জার্সি কেন এমন নজিরবিহীন দাবি তুলবে? যদিও গভর্নর মিকি শেরিল সরাসরি আঙ্গুল তুললেন ইনফান্তিনোর দিকেই। ফিফা এই বিশ্বকাপ থেকে $11 বিলিয়ন আয় করবে। এক একটি টিকিটের দাম $1000, অথচ তারা যাতায়াতের জন্য দিচ্ছে $0। আমি নিউ জার্সির সাধারণ মেহনতি মানুষকে এই ঋণের নিচে ঠেলে দিতে পারি না। ফিফাকেই এই ভাড়ার দায়িত্ব নিতে হবে। এই পাল্টাপাল্টি দোষারোপের মাঝখানে গ্যারাকলে পড়তে যাচ্ছেন ফাইনালের টিকিট কাটা সাধারণ ফুটবল ভক্তরা, যারা স্বপ্ন দেখেছিলেন গ্যালারিতে বসে এমবাপ্পে বা ভিনিসিয়াসদের জাদু দেখবেন। তাদের জন্য পার্কিং ফি $225, ট্রেনের টিকিট $150, আর ম্যাচের টিকিট তো $1000 এক একটা করুণ গল্প। সাধারণ ফুটবল প্রেমীদের কাছে এই বিশ্বকাপ তাই হয়ে উঠেছে এক বিলাসিতা। তাদের আবেগ এখন জিম্মি পুঁজিবাদীদের কাছে।
পরিবহন পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপের দিনগুলোতে 4 ঘন্টার জন্য সাধারণ যাত্রীদের জন্য বন্ধ থাকবে স্টেশন। সাধারণের চলাচলের পথ হবে সংকুচিত। উৎসবের রং তাই এখানে ফিকে হয়ে আসছে বাড়তি খরচের আতঙ্কে। অর্থনৈতিক সমৃদ্ধির যে স্বপ্ন দেখানো হয়েছিল তা এখন নিউ জার্সির মানুষের কাছে বড় এক প্রশ্নবোধক চিহ্ন। তাই প্রশ্ন উঠছে, এবারের বিশ্বকাপ কি সত্যি সাধারণ মানুষের জন্য, নাকি মেগা ইভেন্টের আড়ালে এটা শুধুই ডলার ছাপানোর যন্ত্র? নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। নেইমারকে বিশ্বকাপ দলে চায় না বেশিরভাগ ব্রাজিলিয়ানরা। 2000-এর বেশি মানুষের ওপর করা জরিপে এমন তথ্য তুলে ধরেছে ব্রাজিলের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক গবেষণা সংস্থা জেনিয়াল কোয়েস্ট। দল নিয়েও আত্মবিশ্বাস কম সেলেসাওদের। 68% মানুষ মনে করে এবারের বিশ্বকাপ জিততে পারবে না ব্রাজিল। 54% ব্রাজিলিয়ানের মাঝে 2026 বিশ্বকাপ নিয়ে কোনো আগ্রহই নেই। বিশ্ব ফুটবলে নেইমারের আবির্ভাবে বড় স্বপ্ন দেখা শুরু করেছিল ব্রাজিলিয়ান ভক্তরা। আরাধ্যের সোনালী ট্রফিটা আবারও উঁচিয়ে ধরবে সেলেসাও, এমন প্রত্যাশার পারদ ছুঁয়েছিল আকাশ। তবে সে প্রত্যাশার ছিটে ফোঁটাও পূরণ করতে পারেনি নেইমার। ইনজুরিময় ক্যারিয়ারে এখন তার বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটাই অনিশ্চিত। ভক্তরাও চায় না নেইমারকে। এমনই অবাক করার তথ্য উঠে আসলো ব্রাজিলের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক গবেষণা সংস্থা জেনিয়াল কোয়েস্টের জরিপে। জাতীয় নির্বাচন সহ বড় ইস্যুতে এই প্রতিষ্ঠানের জরিপ বেশ সুনাম কুড়িয়েছে। ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে নেইমারকে রাখা উচিত হবে কিনা তাদের এমন প্রশ্নে অধিকাংশ ব্রাজিলিয়ান নেতিবাচক উত্তর বেছে নিয়েছে। 47% ব্রাজিলিয়ান নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে দেখতে চায় না। 45% অবশ্যের বিপক্ষে। 8% মাঝে এই বিষয়ে আগ্রহ নেই। ব্রাজিলের 2004 জন মানুষের ওপর চালানো হয়েছে এই জরিপ। সাক্ষাৎকার নেওয়া হয়েছে মুখোমুখি বসে, যেখানে অংশ নিয়েছে 120টি শহরের ভিন্ন ভিন্ন বাসিন্দা। তবে এর থেকেও অবাক করার তথ্য উঠে এসেছে এই জরিপে। 2026 বিশ্বকাপ ব্রাজিল জিততে পারবে কিনা এমন প্রশ্নের উত্তরে নেতিবাচক 68% মানুষ। ব্রাজিলের সাম্প্রতিক ফর্ম, স্কোয়াড আর আক্রমণ ভাগের দুরবস্থাই যার প্রধান কারণ। সাম্বার দেশে ভাটা পড়ছে ফুটবলের জনপ্রিয়তায়। এবারের বিশ্বকাপ নিয়ে কোনো ধরনের উত্তেজনা অনুভব করছে না জরিপে অংশগ্রহণকারীদের 54% মানুষ। তবে আস্থা আছে কোচ কার্লো অ্যানচেলত্তির ওপর। 41% মানুষ তার কাজ নিয়ে সন্তুষ্ট। জরিপ যাই বলুক, নেইমারের বিশ্বকাপে স্কোয়াডে সুযোগ পাবার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না একেবারে। মে মাসে চূড়ান্ত হবে দল। এর আগে পর্যবেক্ষণ করা হচ্ছে এই ফুটবলারের পারফরমেন্স আর শারীরিক অবস্থা। মধ্যবর্তী সময় ক্লাবের হয়ে আরও 9টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নেইমার। ভাগ্য সহায় থাকলে নিজের শেষ বিশ্বকাপ খেলার শেষ একটা সুযোগ পাবেন সান্তোসের এই তারকা। সাব্বির মিথুন, সময় সংবাদ। শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার অ্যাথলেটদের সুবিধার্থে সাভারে উদ্বোধন করা হলো স্পোর্টস থেরাপি ও একাডেমিক সেন্টার। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটির সহসভাপতি নাসিরুল ইসলাম এর উদ্বোধন করেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বাংলাদেশের প্যারা অ্যাথলিটরা। বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে জয় করে আসছেন একের পর এক পদক। এছাড়াও দেশের নানান ইভেন্টে নিয়মিত অংশগ্রহণ করে থাকেন তারা। এসব অ্যাথলিটদের সুবিধার জন্যই সাভারে স্পোর্টস থেরাপি সেন্টার চালু করা হলো। এখান থেকে সেবা নিয়ে ভবিষ্যতে তারা আরও ভালো করতে পারবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। উদ্বোধনের পাশাপাশি প্রথম দিনেই 20 জন প্যারা অ্যাথলিটদের থেরাপি দেওয়া হয়। আধুনিকতার আড়ালে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্য। মোবাইল ফোনের আসক্তি আর ভিডিও গেমিংয়ের রমরমা অবস্থায় বিলুপ্ত প্রায় গ্রাম বাংলার পুরনো ঐতিহ্য। তবে এখনও নিজেদের সংস্কৃতি ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কেউ কেউ। তেমনই এক নজির মিলল জামালপুরে। নববর্ষ উপলক্ষে উৎসব মুখর পরিবেশে আয়োজিত হলো লাঠি বাড়ি খেলা, যা দেখতে জড়ো হয় নানা বয়সী হাজারো মানুষ। আধুনিকতা আর মোবাইল ফোনের প্রাদুর্ভাবে বাংলার সংস্কৃতি বিলুপ্ত প্রায়। তবুও কেউ কেউ এখনো ধরে রেখেছেন নিজেদের আবহমান বাংলার ঐতিহ্য। গ্রাম বাংলায় এখনো দেখা মেলে হারাতে বসা প্রাচীন সব খেলার।
তেমনই এক চর্চা চলে জামালপুর পৌর এলাকার লাঙ্গলজোড়ায়। নাসিরপুর মাঠে ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন করেছে দুর্বার সংঘ। নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও যার ব্যতিক্রম ঘটেনি। বাঁশ হাতে দুই লাঠিয়ালের তীব্র লড়াই, আঘাত সামলিয়ে পাল্টা আঘাত, ঢোলের বাজনায় যেখানে সৃষ্টি হয় উৎসব মুখর এক পরিবেশ। আর এমন আয়োজন দেখতে উপস্থিত হয় নানা বয়সী মানুষ। চোখে পড়ার মতো উপস্থিতি নারী দর্শকদেরও। এই খেলাটা আমি আর কখনো দেখিনি, আজকে প্রথম। ইসলামপুর থেকে এসেছি, খেলা দেখলাম, খুবই ভালো লাগলো। এরকম খেলা গ্রাম বাংলার খেলা আরো ধরে রাখা উচিত। আমরা এই খেলাটা দেখতে আসি, খুবই ভালো লাগে। আমার দাদু খেলছে, আমার বাবারা খেলছে, আমার চাচারা খেলছে, তো এটা মোটামুটি আমাদের পারিবারিক ঐতিহ্য। আমরা চাই প্রতি বছর যাতে এই খেলাটা আপাতত ধরে রাখা হয়। আত্মরক্ষা শেখার খেলা লাঠিবাড়ি খেলা, যার ইতিহাস ব্রিটিশ শাসনামল থেকে। ইংরেজ বিরোধী আন্দোলনেও বড় অবদান লাঠিয়ালদের। কথিত আছে এই লাঠির আঘাতে অত্যাধুনিক বন্দুক ভেঙে যেত অনায়াসেই। তবে পৃষ্ঠপোষকতার অভাবে এই খেলা এখন হারিয়ে যেতে বসেছে। বর্তমান প্রজন্ম আসলে লাঠিবাড়ি খেলা সম্পর্কে অবগত না। বর্তমান তরুণ প্রজন্ম, আমি একজন তরুণ হিসেবে বর্তমান তরুণ প্রজন্মকে এই খেলা উপহার দেওয়ার জন্য আমার এই আয়োজন। শুধু লাঠি খেলা নয়, নাসিরপুর মাঠে ছিল নানান সাংস্কৃতিক আয়োজনও। নির্মল আনন্দে বিমোহিত ছিল দর্শকরা। সামনের দিনেও এমন আয়োজনের প্রতিশ্রুতি নীতি নির্ধারকদের। আমাদের গ্রাম বাংলার এই লাঠিবাড়ি, হাডুডু, কাবাডি, আরও বিভিন্ন যে ঐতিহ্যবাহী খেলাগুলো আছে যেগুলো আজকে বিলুপ্তির পথে, সেইগুলোকে আগামী দিনে ওনারা সংরক্ষিত করবে, আগামী দিনে আমাদের সামনে উপস্থাপন করবে। জামালপুর বাদেও উত্তরবঙ্গের নানান স্থানে আয়োজিত হয় এই লাঠি খেলা। সময় সংবাদ, জামালপুর। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে পূর্বাচল ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন বিসিবি প্রধান তামিম ইকবালের। দ্রুতই মাঠ প্রস্তুতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস মন্ত্রণালয়ের। ঢাকা প্রিমিয়ার লিগের দল বদল শুরু হওয়ায় স্বস্তি ক্রিকেটারদের। সভাপতি তামিমকে কৃতিত্ব দিলেন মাহমুদুল্লাহ। প্রাপ্য পারিশ্রমিক না পাওয়ায় অসন্তোষ অনেকেই। এবং এক যুগ পর কোপা দেল রের শিরোপা জয়ের সামনে অ্যাটলেটিকো মাদ্রিদ, প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। ইপিএলে কিছুক্ষণ পর চেলসি ম্যান ইউনাইটেড বিগ ম্যাচ। এই ছিল খেলার সময়। এরপর প্রবাসের সময় সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মিথুন। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।